এই ভিডিওতে আমরা তৃতীয় পরিচ্ছেদ শুরু করব। তো তৃতীয় পরিচ্ছেদের যে প্রথম অধ্যায় গতিসূত্র সম্বন্ধে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো এই অধ্যায়ে আমাদের স্যার আইজাক নিউটন যে গতিসূত্রগুলো, তিনটে গতিসূত্র বলে গেছে, তো সেই গতিসূত্রগুলো সম্বন্ধে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো গতিসূত্রগুলি আলোচনা করার আগে আমাদের কতকগুলি টার্ম জেনে রাখা দরকার। তো সেগুলি এক একে আমি ডিসকাস করব। প্রথম যেটি হলো ভরবেগ। ভরবেগ হলো কোনো বস্তুর গতির পরিমাপ, যার ভর ও বেগের গুণফল দ্বারা নির্ধারিত হয়। এটি একটি ভেক্টর রাশি এবং বস্তুটির গতিবেগের যেদিকে হয়, তো ভরবেগের দিকও সেই দিকেই হয়। ভরবেগের গাণিতিক সূত্রটি হলো, একে পি ইকাল টু এম ভি লেখা হয়। এখানে হচ্ছে এম হলো বস্তুর ভর আর ভি হলো গতিবেগ। ভরবেগের এসআই একক হলো কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর আমরা জানবো বল। আহ, বাইরে থেকে যখন কোনো কিছু প্রয়োগ করি, কোনো বস্তুর অবস্থাকে পরিবর্তন করে বা করার চেষ্টা করে। মনে করো কোনো একটা স্থির বস্তু আছে, তো স্থির বস্তু থেকে গতিশীল করার জন্য বা গতিশীলের পরিবর্তন করতে আমরা বাইরে থেকে যা প্রয়োগ করি, বা গতিশীল বস্তু থেকে স্থির অবস্থাতে পরিবর্তন করতে বাইরে থেকে যা প্রয়োগ করি, এবং আহ, যা প্রয়োগ করে বস্তুর আকার আকৃতির আমরা পরিবর্তন করি, সেই বহিস্থ প্রভাব মানে বাইরে থেকে যা প্রয়োগ করা হয়, তো তাকেই বলা হয় বল। এর এসআই একক হলো নিউটন। এরপর আমরা জানবো জাড্য ধর্ম। জাড্য ধর্ম হলো বস্তুর এমন একটা ধর্ম, যে ধর্মের জন্য বস্তুটি তার যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থাকতে চেষ্টা করে। আহ, যেমন কোনো যদি চলমান কোনো বস্তু হয়, সে সব সময় গতিশীলই থাকতে চায়। আবার কোনো স্থির বস্তু, সে সব সময় স্থিরই থাকতে চায়। তো বস্তুর এই যে ধর্ম, এই ধর্মটাকে বলা হয় জাড্য ধর্ম। তো আমরা কতকগুলি বাস্তব উদাহরণের সাহায্যে এই জাড্য ধর্মটা আমরা আরো ভালোভাবে বুঝবো। আমরা সচরাচর এই জিনিসগুলো আমরা হয়, যেমন একটা, এই যে ব্যক্তিটি এখানে বাসে, গতিশীল বাসে যাতায়াত করছে, তো হঠাৎ করে যখন বাসটি ব্রেক কষলো, ব্যক্তিটি সামনের দিকে আগিয়ে যায়। কারণ এটা গতিজাত ধর্মের জন্য হয়। কারণ এখানে ব্যক্তিটি এই তার বাসের সঙ্গে গতিশীল অবস্থায় আহ, আছে। তো যখনই বাসটা থেমে গেল, ব্যক্তিটি কিন্তু তার গতিশীল থাকতে চায়, সেই জন্য সে সামনের দিকে কিছুটা এগিয়ে যায়। আরো একটি উদাহরণ হলো, এই যে এখানে ছবিতে দেখো একটি গ্লাসের ওপর পোস্ট কার্ড এবং তার উপর একটি কয়েন আছে। এবার যদি পোস্ট কার্ডটি আমরা টোক্কা মারি, তাহলে পোস্ট কার্ডটি এই গ্লাস থেকে বাইরের দিকে বেরিয়ে যাবে এবং কয়েনটি ওই গ্লাসের মধ্যে পড়ে যাবে। তো এখানে কয়েনটি স্থির অবস্থায় ছিল। পোস্ট কার্ডটি গতিশীল হলেও কয়েনটি কিন্তু স্থির অবস্থায় থাকতে চেষ্টা করেছে। তো এই স্মৃতিজাত ধর্মের জন্য কয়েনটি স্থির অবস্থায় থাকতে চেয়েছে এবং পোস্ট কার্ডটি সরে যাওয়ার ফলে কয়েনটি গ্লাসের মধ্যে নিচে পড়ে গেছে। তো আরো আমরা এরকম আরো কিছু কিছু ঘটনা দেখতে পাই যেগুলো হয় এই জাড্য ধর্মের জন্য হয়। এরপর আমরা নিউটনের প্রথম গতিসূত্র সম্বন্ধে জানবো। তো নিউটনের প্রথম গতিসূত্রতে উনি বলে গেছেন যে কোনো স্থির বস্তু সব সময় স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সব সময় সমবেগে গতিশীল থাকবে, যদি আমরা বাইরে থেকে কোনো বল তার উপর ক্রিয়া না করি। তো এটাই হলো নিউটনের প্রথম গতিসূত্র। দ্বিতীয় গতিসূত্র হচ্ছে কোনো কণার ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর যে ক্রিয়াশীল নিট বল তার সমান হবে। তো যদি ভরবেগ পি হয়, তাহলে ডিপি বাই ডিটি ইকাল টু এফ। এখানে এফ হলো নিট বল,
আর পি হলো ভরবেগ। তো একে যদি সিম্পলিফাই আমরা জানি, পি ইকাল টু এম ভি। তো এম হচ্ছে ধ্রুবক, কারণ বস্তুর ভর। তো আমরা এখানে লিখতে পারি এম ডিভি বাই ডিটি ইকাল টু এফ। তো এখান থেকে আমরা পাচ্ছি যে এম এ ইকাল টু এফ। এখানে এ হলো বস্তুর ত্বরণ। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা পাই যে কোনো বস্তুর আহ, ক্রিয়াশীল নিট বল, সেটা ওই বস্তুর ভর এবং বস্তুটি উম, যে ত্বরণ হবে সেই ত্বরণের গুণফলের সমান হবে। তো এরপর আমরা জানবো ঘাত বল। ঘাত বল কি? যখন একটা খুব বড় মাপের বল অল্প সময়ের মধ্যে কোনো বস্তুর উপর ক্রিয়া করে এবং বস্তুটির ভরবেগের পরিবর্তন ঘটায়, তো সেই বড় মাপের বলটাকে বলা হচ্ছে ঘাত বল। যেমন যেমন ব্যাটাররা হচ্ছে খুব জোরে বলটা পিটিয়ে বলের উপর আঘাত করলো। তো এখানে ব্যাটার রা যে বলের উপর আহ, বল প্রয়োগ করলো, এই বলটাকে বলা হচ্ছে ঘাত বল। আর কোনো ফুটবলার ফুটবলের উপর জোরে লাথি মারলো, ফুটবলটা উম, খুব উঁচুতে উঠে গেল। তো এইখানে যে ফুটবলার বলটির উপর বল প্রয়োগ করলো, এই বলটাই হচ্ছে ঘাত বল। কারণ এখানে বলের পরিমাণটা খুব অনেক বেশি, কিন্তু এটা খুব অল্প সময়ের মধ্যে ওই বস্তুর উপর প্রয়োগ হয়। তো এই রকম বলগুলো হলো ঘাত বল। আর বলের ঘাত কি? তো কোনো বস্তুর উপর যখন কিছু সময় ধরে বল প্রয়োগ হয়, তো ওই বলের বল এবং বলের ক্রিয়াকালের মানের গুণফলকে বলা হয় বলের ঘাত। মানে এখানে বলের ঘাত হলো ঘাত বলের এফেক্ট বা ফলাফলের জন্য যে এটা হয় সেটা। তো একে গাণিতিক আকারে কিভাবে করে, মনে করি এম ভরে একটি বস্তুর ওপর টি সময় ধরে একটি স্থিরমানের বল প্রয়োগ করা হয়। তো সেক্ষেত্রে বলের ঘাত ইকাল টু হবে এফ ইন্টু টি। এবার বল ক্রিয়ার ফলে বস্তুটির বেগ, প্রাথমিক যদি বেগ ইউ ছিল, তো ইউ থেকে পরিবর্তন হলে ভি হয়, তাহলে বস্তুটির ত্বরণ হবে এ ইকাল টু ভি মাইনাস ইউ বাই ডিভাইড বাই টি। তো আহ, আমরা কি জানি বল সমান এম এ। তো এখানে যদি আমরা এই ইকুয়েশনে বলের ঘাত বসে যাই, তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি যে সব এফ ইকাল টু এম এ, এগুলো সিম্পলিফাই করে আমরা ফাইনালি পাচ্ছি এম ইকাল টু ভি মাইনাস ইউ। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বলের ঘাত হলো বস্তুটির ভরবেগের পরিবর্তন। এরপর আমরা ঘাত বল এবং বলের ঘাতের মধ্যে পার্থক্য আলোচনা করব। তো ঘাত বল হলো যে বৃহৎ পরিমাণের বল অল্প সময়ের উপর ক্রিয়া করে, ওই বৃহৎ পরিমাণ বলটাকেই হলো ঘাত বল বলা হয়। আর ঘাত বলের প্রভাব যা বল এবং ক্রিয়া বলের গুণফল, সেটাই হলো বলের ঘাত। তো ঘাত বল হলো একটি বল। আর আহ, আর বলের ঘাত হলো একটি ভৌত রাশি যেটা বস্তুর ভরবেগের পরিবর্তন করতে ভরবেগের পরিবর্তনের সমান। এখানে আহ, বলের সূত্র, এখানে শুধু হচ্ছে বলের সূত্র যা তাই সূত্র, কিন্তু বলের ঘাতের ফর্মুলা আই ইকাল টু হবে আই ইকাল টু এফ ইন্টু ডেল্টা টি ইকাল টু ডেল্টা পি ইকাল ভরবেগের পরিবর্তন। ঘাত বলের একক নিউটন, আর বলের ঘাতের একক হবে নিউটন সেকেন্ড। বলের ঘাত ভেক্টর, আর ঘাত বলও ভেক্টর। আর এখানে হচ্ছে একটি উদাহরণ দেওয়া আছে, ব্যাট দিয়ে বলে আঘাত করার ফলে যে উপর প্রয়োগকৃত শক্তি বল, সেটাই হলো ঘাত বল। আর ব্যাটে আঘাত করার পর বলের যে ভরিবের পরিবর্তন হলো, সেটা হলো বলের ঘাত। মানে বলের প্রয়োগ করার ফলে যে ফলটা হলো, সেটাই হলো বলের ঘাত। এরপর আমরা নিউটনের তৃতীয় সূত্র সম্বন্ধে জানবো, যে প্রত্যেক ক্রিয়ার বিপরীত একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। যেমন নিউটনের তৃতীয় সূত্র উদাহরণ হলো, যদি যখন বন্দুকে করে গুলি ছোড়া হয়, তো সেই জন্য বন্দুকটা কিছুটা পেছনের দিকে পিছিয়ে যায়। তো ওই গুলির উপর যে বল প্রয়োগ করা হয়, ওই বলের প্রতিক্রিয়ার জন্য বন্দুকটা পিছন দিকে পিছিয়ে যায়। আরো উদাহরণ আছে, যখন নৌকা থেকে কোনো ব্যক্তি ঝাঁপ দিয়ে পাড়ে পৌঁছায়,
তো নৌকাটা কিছুটা পিছনের দিকে পিছিয়ে দেয়। তো এগুলো উদাহরণগুলো হলো নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ। এরপর আমরা জানো ভরবেগের সংরক্ষণ সূত্র। তো কোনো বিচ্ছিন্ন ব্যবস্থাতে ভরবেগ সবসময় সংরক্ষিত থাকে। বিচ্ছিন্ন অবস্থা মানে যেখানে কোনো শক্তির কোনো পরিবর্তন হবে না, বা শক্তির কোনো হ্রাস হবে না বা বৃদ্ধি হবে না। তো সেক্ষেত্রে বস্তুর ভরবেগ এর সংরক্ষণ সবসময় সংরক্ষিত, মানে আগে যে ভরবেগ ছিল এবং পরেও ভরবেগ একই থাকবে। তো এখানে দেখো একটি ছবি দেওয়া আছে। এখানে একটি M1 ভরের একটি বল, বড় আকৃতির বল, এটি M2 ভরের ছোট আকৃতির বলের সঙ্গে পরস্পরের সঙ্গে আহ, ধাক্কা করছে। ধাক্কা হওয়ার পর এগুলি ওর একের উপর দিকে দূরে সরে যাচ্ছে। তো প্রাথমিক অবস্থানে প্রাথমিকভাবে যে বস্তুর ভরবেগ, ধাক্কা হওয়ার আগে ভরবেগ হলো, যদি বড় বস্তুটির গতিবেগ U1 হয় এবং ছোট বস্তুর গতিবেগ U2 হয়, তো সেটা হবে M1U1 প্লাস M2U2। তো ধাক্কা হওয়ার পরে বস্তুগুলির বেগ হলো V1 এবং V2। তো ধাক্কার পরে বস্তুর ভরবেগ হবে MV1 প্লাস MV2 টু। তো ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী ধাক্কা হওয়ার আগে ভরবেগ এবং ধাক্কা হওয়ার পরের ভরবেগ একই থাকবে। তো এখান থেকে আমরা লিখতে পারি M1U1 প্লাস M2U2 ইকাল টু M1V1 প্লাস M2V2। তো এটাই হলো ভরবেগের সংরক্ষণ সূত্র। তো এই সূত্রকে আমরা ব্যবহার করে